শুনতে কি চাবে তোমায় স্বাগত। আজকের গল্প তর্করত্ন পাড়ার পুজো, লেখক নরেন্দ্রনাথ মিত্র। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। মহাসপ্তমীর দিন 9:21 লোকালে কয়েকটি ছেলে মেয়ের একটি দল একটা অখ্যাত স্টেশনের প্ল্যাটফর্মে এসে নামল। একখানা বেঞ্চি কোনো মতে খাড়া আছে, ফেরিওয়ালার হাঁক নিয়নো। স্টেশন চত্বরে কোনো ভিড় নেই এই পুজোর বাজারেও। দলের মধ্যে একটি ছেলে যেমন লম্বা তেমন মোটা, অপরজন বেশ ব্যায়ামবীর মোটার দিকে তাকিয়ে বলল, চারদিকে তাকিয়ে দেখ, ঠিক জায়গাতেই নেমেছি মনে হচ্ছে যে লম্বু। কি বলো শিবানিদি? এরা শিক্ষিত বেকার তরুণ তরুণী। এদের ফটোগ্রাফি, গৃহসজ্জা, ফ্যাশন, ছবি আঁকা, গান বাজনা ইত্যাদি সব বিষয়ই অল্প বিস্তর জ্ঞান আছে, পড়াশোনার ডিগ্রি ছাড়াও। কিন্তু 3 বছর চেষ্টা করেও কেউ একটা মনোমতো চাকরি জোগাড় করতে পারেনি। তাই ওরা জোট বেঁধেছে, নিজেদের অন্ন নিজেরাই জুটিয়ে নেবে। ওদের মধ্যে সবচেয়ে লম্বা চওড়া মেয়েটি টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা এখানে পুজো হচ্ছে কোথায় বলতে পারেন? পুজো? বুকিং ক্লার্ক মশাই চশমার ওপর দিয়ে চেয়ে বললেন, কোথায় না কোথায়, হিসাব দেওয়ার সাধ্য আমার নেই মা। পেছন থেকে একটি রিক্সাওয়ালা হেঁকে বলল, আসুন না দাদা দিদিরা, আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেব। 2টো রিক্সায় 30 টাকা লাগবে কিন্তু। মেয়েটি বাকি সবাইয়ের দিকে তাকিয়ে বলল, চলো সেটাই ভালো। অবিলম্বে 2টো রিক্সা এসে গেল। একটাতে বসেছে 3টি মেয়ে, বড় সড়োটি মাঝখানে, অন্য দুটি ছোটখাটো, তারা দুপাশে, হুড নামানো সিটের দুধারে। ছেলে দুটি আরেকটি রিক্সায়। নদল গদল লম্বু রিক্সার 3 ভাগ জুড়ে একাই। বাকি জায়গাটাতে কোনো মতে বসে ব্যায়ামবীর বলল, বাপস রে, বসা তো হলো কোনো মতে, এখন এই খোদল থেকে নামতে পারলে হয়। লম্বু তুই ডায়েট কর। লম্বু বলল, জীবনের চামটাই যে তাহলে চলে যাবে রে। 2-4টি ঠাকুর দেখতে দেখতেই কিন্তু ওরা সবাই হৈ হৈ করে উঠল। আরে এ তো আকছাড় দেখছি, এর মধ্যে নতুনত্ব কই? সেই কয়েকটা পুতুল বসানো আছে, মাথার ওপরে কাগজের চিত্তির বিচিত্তির, লাউড স্পিকারে লেটেস্ট ফিল্মি গান। ধুর, আমরা পিওর গ্রামের পুজো দেখতে চাই ভাই। ও রিক্সাওয়ালা বসন্ত বলল, তাহলে দাদা দিদিরা তর্করত্ন পাড়ায় চলুন। সে কোথায়? আরো মাইল 3-4 ভিতর দিকে। বসন্ত তর্করত্ন পাড়ার পুজোর বিশেষত্ব ব্যাখ্যা করতে লাগলো প্যাডেল মারতে মারতে। তর্করত্ন পাড়ার সার্বজনীন মহাপূজার এবার সুবর্ণ জয়ন্তী। পুজো প্রবর্তন করেন যার নামেই পাড়া, সেই গজানন তর্করত্ন মশাই স্বয়ং। জ্ঞানমার্গ আর ভক্তিমার্গ দুটোতেই রত্ন এবং বিশারদ পণ্ডিত মশাই। কিন্তু প্রথম যৌবনে পাওয়া ওই তর্করত্ন উপাধিটাই কেমন করে যেন তার নামের সঙ্গে বরাবরের মতন জুটে গেছে। যেবার পদ্মশ্রী পেলেন সে আজ বছর 20 আগেকার কথা। তখন থেকে জায়গাটা তর্করত্ন পাড়া নামে আখ্যাত হয়ে আসছে। অশীতিপর বৃদ্ধ শুয়ে বসেই থাকেন, দেখাশোনা করে জটাই বুড়ি, যে আসলে জটাইয়ের মা। জটাই যেহেতু খ্যাপা, এক জায়গায় তাকে ধরে রাখা খুব শক্ত, সেহেতু জটাইয়ের মাকে পণ্ডিত মশাই আশ্রয় দিয়েছিলেন একদা এক সময়। কেমন করে তার আখ্যা জটাই বুড়ি হয়ে গেল সেও এক গণমানসের খামখেয়ালের ব্যাপার। বোধনটি প্রত্যেকবার পণ্ডিত মশাইকে দিয়েই করানো হয়। এবার বললেন পারবেন না। ক্ষীণ হাতটি তুলে ক্ষীণ কণ্ঠে বললেন, নির্বিঘ্নেই সব হয়ে যাবে, চিন্তা নাই। পূজা কমিটির নতুন সেক্রেটারি সত্যশরণ বলল, প্রতিমা কেমন হলো দেখবেন না পণ্ডিত মশাই? এবার একটু অন্যরকম হয়েছে যে। আর প্রতিমা বাবা, চিত্তের মধ্যে তো তাকে বসিয়েই রেখেছি সেই কবে থেকেই।
এখনো তো তিনি দেখা দিলেন না, অথচ 50টা বছর পূর্ণ হলো গিয়ে। পণ্ডিত মশাই ধুতির খুঁটে চোখ মুছলেন। প্রেসিডেন্ট জীবনবাবুর সঙ্গে সত্য চোখাচোখি করল। পণ্ডিত মশাই এত র্যাশনাল মানুষ, তর্করত্ন বলে কথা, কিন্তু 50 বছর আগে যখন পূজাটি আরম্ভ করেছিলেন তখন করেন এই আশা করে যে তাঁরও চোখে মাতৃদর্শন হবে, রামকৃষ্ণ ঠাকুরের মতো। কলকাতা থেকে রিপোর্টার এসেছে শুনে সত্যশরণ যখন হন্তদন্ত ছুটে এলো তখন ক্যামেরাম্যান লম্বুর 3-4টে কোণ থেকে ফটো নেওয়া হয়ে গেছে। সে আবারও ক্যামেরা তাক করছে। এবার পুজোর আয়োজনের ওপর। পুরুতমশাই পোজ দিয়ে বসে আছেন। পাড়াশুদ্ধ লোক হাতে পুষ্পাঞ্জলির ফুল নিয়ে ক্যামেরার রেঞ্জের ভেতরে আসবার জন্য হুড়ুহুড়ি করছে। সত্যশরণ কাঁচা কোচা সামলাতে সামলাতে বলল, আপনারা নাকি আমাদের নিয়ে গল্প লিখবেন? সত্যশরণের হাত দুটো কচলাতেই যা বাকি। শিবানী মেয়েটি রহস্যময় হেসে বলল, ভাবছি। জীবনবাবু এগিয়ে এসে বললেন, তা যদি বলো মা গপ্প লেখবার মতোই, তবে একটা দিনে আর তর্করত্ন পাড়ার পুজোর কি বা জানবে, কতটুকুই বা জানবে? তা বেশ তো। পেছন থেকে স্টোন ওয়াশ জিন্স পরা ব্যায়ামবীর ছেলেটি এগিয়ে এলো। কাঁধ নাচিয়ে বলল, কদিন থাকলে স্টোরিটা পাও বলে মনে হয়? পুজোর কটা দিন অন্তত থাকো, দেখো শোনো। ঘাড় নাড়তে নাড়তে বললেন জীবনবাবু, তুমি বলছি বলে কিছু মনে করো না যেন, তোমার বয়সী ছেলে আছে আমার। ক্যামেরা গুটিয়ে মোটা ছেলেটি বলল, বেশ বললেন তো মেসোমশাই, থাকো, দেখো, শোনো। কই খাও দাও শো তো বললেন না? বলাই বাহুল্য বলেই বলেননি। সত্যশরণ এগিয়ে এসেছে আবার। ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। পণ্ডিত মশাইয়ের বাড়ি অঢেল জায়গা, আর খাওয়া তো পুজোর ভোগই আছে। বোঝাই যাচ্ছে শিবানী দলনেত্রী। বলল, কিরে শ্রীলা শুক্লা, রাজি? ব্যায়ামবীর বলল, হ্যাঁ, ওই 2 পিটপিটাকে রাজি করাও, আমি আর লম্বু তো তোফা থাকবো। পণ্ডিত মশাইয়ের ব্রাহ্মণী মারা গেছেন বছর 10 হলো। ছেলে নেই। 2 মেয়ের দূর দেশে বিয়ে হয়েছে। একটি বোধহয় সাগর পার, আরেকটি মারাও গেছে। নাতি নাতনিরা লায়ক হবার পর চোখে দেখেননি পণ্ডিত মশাই। 3খানা খাট পালঙ্ক বোঝাই বড় বড় ঘর পড়েই আছে। ঝাড়তে ঝুড়তে পাড়ার মেয়েরাও এসে জটাই বুড়ির সঙ্গে এসে হাত লাগালো। ওদের দেখাশোনার জন্য আলাদা কোনো ব্যবস্থাই করতে হলো না। আজকালকার ছেলে মেয়ে সব ভীষণ স্বাবলম্বী। নিজেরাই চা বানায়, নিজেরাই লণ্ঠন পরিষ্কার করে তেল ভরে, চান টান করে কাপড় মেলে দেয় উঠোনের রোদ্দুরে। বলতে কি, পণ্ডিত মশাই আর জটাই বুড়ির দেখভালটাও কদিন ওদের হাতেই চলে যায়। এদের মধ্যে শিবানী একটু লেখাজোকা নিয়ে ব্যস্ত থাকে। বাকিরা তথ্যের খোঁজে, কেউ পণ্ডিত মশাইয়ের কাছে, কেউ সত্যশরণের, কেউ জীবনবাবুর, কেউ বা গাঁয়ের গিন্দিমান্নিদের কাছে ফিট হয়ে আছে। বছর 10-12 আগেও পণ্ডিত মশাই নিজেই করতেন পুজোটা। বোধন, অধিবাস, ঘটস্থাপন, ভূতশুদ্ধি, মাতৃকান্যাস, প্রাণ প্রতিষ্ঠা, আবাহন, কুষ্মাণ্ডবলী, কত সব খুঁটিনাটি। নতুন পুরু তত জানেও না, পারেনও না। বয়সের সঙ্গে সঙ্গে তর্করত্ন অনেক নরম হয়ে এসেছেন। বলেন, তা চায়ের সঙ্গে 1-2টি দেশি বিস্কুট খেও। মন্ত্রগুলির সংক্ষিপ্তকরণে দোষ নাই, খালি মানস পূজাটি মন দিয়ে করবে। লম্বু জটাই বুড়ির ভাষায় ঘুরছে ফিরছে, ফটক নিচ্ছে। গ্রামের ফটক, চণ্ডীমণ্ডপের ফটক, তর্করত্ন পণ্ডিতের ফটক, জটাই বুড়ির ফটক। একে অজ গ্রামের পুজো, উপরন্তু পণ্ডিত মশায়ের সূচিবাই। যদি বা লাউডস্পিকার চলে তো যা দেবী সর্বভূতেষু আর ভক্তিগীতি। অল্প বয়সীর এবার বলতে শুরু করেছে, তেমন জমছে না সত্যদা, জমজমাট কিছু লাগান এবার। সত্যশরণ খেঁকিয়ে ওঠে, অন্য পুজোয় 4 দিন ধরে এমন ভোগ পাবি? সত্যিই সবার পুজো, সবাই সাধ্যমতো চাঁদা দেয়, কিন্তু 4টে দিন প্রায় কারুর বাড়ি হাঁড়ি চড়ে না। সপ্তমীর দিন না খিচুড়ি, অষ্টমীতে লুচি, নবমীতে পোলাও, আর দশমীর দিন সাদা ভাত।
ভোগ রান্না হয় পণ্ডিত বাড়ি। পাড়ার বাছা বাছা মেয়েরা গিন্নিরা রাঁধেন। দুপুর 12টা থেকেই দিয়তাং ভুজ্যতাম। লম্বু এইসব প্রসাদ গ্রহণেরও ছবি তোলে পটাপট। শিবানী বলল, ওদের জমজমাটের স্বাদটাই বা অপূর্ণ থাকে কেন? এই শ্রীলা শুক্লা লাগা জলসা। সুতরাং অষ্টমী নবমী দুদিন সন্ধ্যাতেই দারুণ জলসা হলো। বড় কাঠের পাটাতনে হুড় হুড় করে আলপনা দিয়ে ফেলল শ্রীলা আর শুক্লা। হাত লাগালো পাড়ার ছোট মেয়েরা। স্টেজ সাজিয়ে ফেলল কুমারের সঙ্গে পাড়ার ছোট ছেলেরা, বড় ছেলেরা, যে যা জানে শোনালো, গান, আবৃত্তি, কমিক, নাটক। কিন্তু মাতিয়ে দিল শুক্লা একাই। হেন গান নেই সে জানে না। যে যা ফরমাস করছে অবলীলায় গেয়ে দিচ্ছে। অন্যরাও যে দুয়ারকে দিচ্ছে না তা নয়, কিন্তু সে একাই 100। সে গান শুনে মাঝরাতে তর্করত্ন বিছানায় উঠে বসলেন। কে গায়? আহা, নবমীতেই এমন পূর্ণিমার জ্যোৎস্না ছুটিয়ে দিলে কে গো? দশমীর দিন সকালে সব্বাইকার মন খারাপ করে দিয়ে ওরা চলে গেল। বক্স ক্যামেরায় তোলা একখানা ছবি ওরা পণ্ডিত মশাইয়ের হাতে দিয়ে বলল, চলি তবে, কটা দিন বড় ভালো কাটল। ছবি হাতে অবাক হয়ে থাকে মানুষজন। এর মধ্যে কোথায় কি পেল? ছবি স্পষ্ট উঠে গেল কাগজে। চলে গেল ওরা। একটা রিকশায় লম্বু আর কুমার, গালের ভাঁজে ভাঁজে হাসি, আর একটায় 3 মেয়ে। জানলা দিয়ে চেয়ে চেয়ে দেখলেন পণ্ডিত মশাই। বড় ভালো লেগেছে ছেলে মেয়েগুলোকে। একটাই দোষ, প্রণাম করে না। প্রতিমা বিসর্জন হচ্ছে। তর্করত্ন বহু কষ্টে সদরে এসে দাঁড়িয়েছেন। সামনে দিয়েই ওরা ঠাকুর নিয়ে যাবে, দর্শন হোক। কাঠের তলায় তলায় চাকা লাগিয়ে বিসর্জনের গাড়ি তৈরি হয়েছে। একটাতে ধরে না, তাই 2টো। একটাতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, আর একটাতে কার্তিক, গণেশ। দেখতে দেখতে হঠাৎ হুড় করে কেঁদে উঠলেন তর্করত্ন পণ্ডিত। বিসর্জন শেষ করে যখন সবাই ফিরে এলো, তখনও তিনি অশ্রুমোচন করে চলেছেন, একেবারে বিহ্বল। মাতব্বররা সবাই আগে বিজয়ার প্রণাম করতে এসেছেন পণ্ডিত মশাইকে। এখানেই মায়ের শতনাম লেখা, এখানেই সিদ্ধির শরবত পান। কাঁদছেন কেন পণ্ডিত মশাই? আসছে বছর আবার হবে। সবাইকে অবাক করে দিয়ে পণ্ডিত বললেন, কাঁদছে কি আর শোকে রে ভাই, কাঁদছি আনন্দে। তাকে চিনতে পারিনি, কিন্তু তিনি যে এসেছিলেন। কে এসেছিলেন? কাঁপা কাঁপা হাতে ছবিটি এগিয়ে দিয়ে পণ্ডিত চোখ মুছতে মুছতে বললেন, 10 হাতে সেবা করে গেল, অথচ প্রণাম করল না। তাতে বুঝিনি। অলৌকিক গান শুনিয়ে গেল, তাতেও বুঝিনি রে। তোদের প্রতিমার মতন ভাগে ভাগে চলে গেল মা। কই তখনও তো। পণ্ডিত আবার চোখ মুছলেন। সবাই দেখল একটা আবছা আবছা ছবি। শিবানী দাঁড়িয়ে আছে হাসি মুখে, দুপাশে শ্রীলা আর শুক্লাকে নিয়ে। সামনে হাঁটু মুড়ে বসে আছে লম্বু আর কুমার। মাঝখানে শিবানীর কোলের কাছে চেয়ারে বসে পণ্ডিত মশাই। হেসে কেঁদে পণ্ডিত বললেন, নাম শুনেও বুঝলে না জীবন? শিবানী, শ্রীলা, শুক্লা, মা জগজ্জননী লক্ষ্মী সরস্বতী। লম্বু হলো গিয়ে লম্বোদর, আর কুমার হলো কুমার সম্ভবের কার্তিকেয়। ছদ্মবেশে এসে পুজো নিয়ে গেলেন মা, চিনতে পারিনি। কিছুকাল পরে কলকাতার এক মাঝারি বাংলা কাগজে তর্করত্ন পাড়ার পুজো নামে একটি ফিচার বেরোলো, বেশ কিছু রঙিন ছবি সমেত। লেখকের নাম পঞ্চরত্ন ঠাকুর। কাগজটি এসেছে পোস্টে, সেক্রেটারি সত্যশরণের নামে। সবাই মিলে ঠিক হলো সেটা পণ্ডিত মশাইকে দেখানো হবে। তার অদ্ভুত ভুলটা ভাঙানো দরকার। সকালের রোদ ফটফট করছে, শীতের মৃদু হাওয়া। জানালা দিয়ে পণ্ডিত মশাইকে দেখা যাচ্ছে খাটো ধুতি পরে তেল মাখছেন, মুখে শিশুর হাসি। 85-তে পৌঁছে তর্করত্ন পণ্ডিত যেন হঠাৎ বড় রূপবান হয়ে উঠেছেন। সত্যশরণ
হঠাৎ কাগজখানা জীবনবাবুর হাত থেকে টেনে নিল, বলল, থাক না জীবন কাকা, থাক। জীবনবাবু পণ্ডিত মশাইকে দেখছিলেন, সত্যর দিকে চাইলেন, বললেন, ঠিক সত্য, ঠিক। যার যেমন পুণ্য সে তেমনই বুঝুক। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।